হ্যালো, নমস্কার সকলকে। আমার মা মারা যাওয়াটা প্রায় 1 বছর থেকে বেশি হতে চলল। 2024-এর জানুয়ারির দিকে গত হয়েছেন। তখন আমার কলেজের এক্সাম চলছিল। মানে কি বলবো, আমিও সাপ্লি পেয়েছি। তো সেকেন্ড ইয়ারের MSN 2 প্র্যাকটিক্যাল এক্সাম ছিল পরের দিন। মানে যেদিন রাত্রিবেলা আমার মা মারা গেছিলেন, তখন প্রায় রাত 10টা বাজছিল। আমাকে জানানো হয়নি যে আমার মা মারা গেছিলো, কিন্তু আমি আভাস পেয়েছিলাম। মানে একটা মা ছেলে বা মা বাবার রক্তের সাথে তো বাচ্চার টান থাকে একটা, না? যত দূরে থাকে কিছু না কিছু আভাস পাবে। পুরোপুরি কনফিডেন্টভাবে বলতে পারবে না কি হয়েছে, কিন্তু প্রবলেম বিশাল বড় হয়েছে সেটা বুঝতে পারে। তো আমিও বুঝতে পেরেছিলাম। তো মেডিকেল লাইন, তো নার্সিং লাইন, মরা জিনিসকে দেখে দেখে অভ্যস্ত একটা হয়ে গেছিলো। মানে নিজের চোখের সামনে দেখছি একটা পেশেন্ট না, অনেক পেশেন্ট এরকম হয়েছে যে একের অধিক হয়েছে। তা বলে বলবো না যে আমি 1000-এর উপরে বা 100টার উপরে, তা বলছি না। তবে একের অধিক হয়েছে। বেশ কিছুটা পেশেন্ট আমার সামনে মারা গেছে, অথবা খুব ভালো কথা বলছে, হঠাৎ হার্ট অ্যাটাক হোক বা ব্রেন স্ট্রোক হোক, মানে হ্যামারেজ, ব্রেন হ্যামারেজ, অথবা কোনো একটা প্রবলেম, ব্রিথিং রেসপিরেটরি সিস্টেম হচ্ছে না ঠিকঠাক। অনেক মেডিসিন এবং বিভিন্ন টেকনিশিয়ানের মাধ্যমে যে রেসপিরেটরি সিস্টেমটা ঠিকঠাক যাতে বজায় হয়, আবার যাতে চালু হয়, সেই রকম ব্যবস্থায় যাতে হয়। তো আইসিইউতে সেটা খুব দেখা গেছে, এবং অন্যান্য সেক্টরেও অনেক সময় এমার্জেন্সি কেসে ওটা হয়ে থাকে। তো আমি বেশি আমি খুব সাধারণ কথাই বলছি, সাধারণভাবে একটু বললাম। তো সেই সমস্ত পেশেন্ট দেখে আমার সেই মুহূর্তটাতে অভ্যস্ত হয়ে গেছিলাম। কারণ তখন একটু ছোটোখাটো একটু, মানে 1 মাস বা কয়েক সপ্তাহের জন্য একটু হসপিটাল ট্রেনিংয়ের জন্য, বা বড় বড় যেগুলো নার্সিং হোম, সেগুলোতে কলেজের মাধ্যমে কয়েকবার যাওয়া হয়েছিল। তো সেখান থেকে একটা অন্যরকম, মানে মনটা একটা অন্যরকমভাবে শক্ত হয়ে গেছিলো। সেই মুহূর্তে বেশি শক্ত হয়ে গেছিলো। আর একলা থাকতাম ওখানে। তবে হোস্টেলে বন্ধুরা থাকতো, কিন্তু এই যে দূরে থেকে নিজের মাকে আমি সারা জীবন, মানে 1 সেকেন্ডের জন্য, যখনই বাড়িতে বা মানে ঘরে থাকতাম, 1 সেকেন্ডের জন্য আমি মাকে চোখের আড়ালে মানে চোখের থেকে একটু যদি দূরে হতো, তখনই আমি বলতাম, কী করছো? এই এই ব্যাপার। মা কাজ করার পর একটু রেস্ট করছে, আমি ওই সময় পড়ছি, অথবা নিজের মতো করে আছি কোনো এরকম মুহূর্ততে। তখন আমি মাকে বলছি, কী করছো? অথবা মা যখন ঘুমিয়ে আছে বা রেস্ট করছে, ওই যখন দুপুরবেলা আর কি, বা বৈকালবেলা কাজ করতে করতে, তো সেই সময় আমি আবার ওখানে মার পাশে গিয়ে একটু বসলাম, বা একটু মার কাছে গিয়ে হাঁটতে হাঁটতে, মানে একটু দাঁড়িয়ে বসলামও না, অনেক সময় এরকমও হয় যে অনেক সময় না বসেই হালকা দাঁড়িয়ে একটু গল্প করে নিলাম। বা যদি জেগে থাকে তো ভালো, গল্প করে নিলাম। আর যদি জেগে না থাকে, তাহলে ঘুমাচ্ছে যখন বেশি ডিস্টার্ব করি না, তখন চুপচাপ আবার মা কেমন, ঠিকঠাকভাবে ঘুমাচ্ছে কি না বা ঠিকঠাকভাবে আছে কি না একটু দেখে চলে আসতাম। আবার নিজের রুমে এসে আমি ছবি টুকটাক আঁকতাম। তা বলে আমি আর্টিস্ট তা না, টুকটাক যেটা, মানে কি বলবো,
একাকিত্বতার সাথে তো সারা জীবন আছি। তো নিজের একাকিত্বতার সঙ্গী হচ্ছে নিজের ছোটোখাটো অ্যাক্টিভিটি, আঁকা, গান বাজনা, ইত্যাদি 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 সব টুকটাক, মানে যেটা হয় আর কি। তারপরে ছবি পেন্টিং করা, স্কেচিং করা, কাগজ কেটে কিছু তৈরি করা, মানে বাচ্চাদের মতো খেলা এখনও করি। তো এইসব। আর একটা জিনিস, অনেক ইউটিউবেই আমি দেখি যে অনেক ইউটিউবারও বলে যে কে কার পেট চালায়, এটা সত্য কথা। এটা শুধু ইউটিউবার না, এটা অনেক মানুষের মুখেও সামনাসামনি প্রকাশ্যে এক ছোটোখাটো আলোচনার সময়ও এই কথাটা হয়ে ওঠে যে তোমার পেট অন্য কেউ চালাবে না, তোমার পেট তোমাকেই চালাতে হবে। ইওর লাইফ ইওর রেসপন্সিবিলিটি, একটা ভাষা আছে। তো এটাই, ওই জন্য যে কোনো কাজে না লজ্জা জিনিসটা না থাকাই বেটার। কিন্তু রেসপেক্টটা জরুরি। তুমি রেসপেক্ট দাও, তাহলে তুমি সব জায়গায় রেসপেক্ট পাবে। কিন্তু অনেক সময় মুড খারাপ থাকলে তো রেসপেক্ট কী, কথা বলতে তো ইচ্ছাই করে না। যেমন এই মুহূর্তে আমার মা যাওয়া তো বছর পেরিয়ে গেছে, তো আমার মায়ের কথাটা খুব মনে পড়ে যায়। ওই জন্য সারা জীবন আমি একাকিত্বের সাথে থেকে থেকে না কার সাথে বেশি রিয়াকশন কমটা দিই। অল্প কিছু কথা বললে বলে দিলাম, নাহলে থাক, চুপ করে থেকে গেলাম। মানে একাকিত্বটা একলা, একা একা যে ছোটো থেকে বড় হয়, মানে একদম ছোটো থেকে যে সময় কাটিয়ে আসে একা একা, তারা হয়তো এরকমই হয়। আমি তো ওইরকম, সেইভাবেই সময়গুলো পেরিয়ে এসেছি, এখনও সময়গুলো পেরাচ্ছি। তো এটাই বলার ছিল। আবার কখনো কোনো কিছু যদি বলতে ইচ্ছা করে তবে আবার বলবো। আমার ছোটো থেকে যে সকল কষ্ট আমাকে দেখলে এবং আমার হাব ভাবে কেউ বুঝতে পারবে না, বাট এটাই বাস্তব। সবার জীবনে কষ্ট থাকে, তবে আমার জীবনে মা থেকেও না থাকাটা যে কত কষ্টকর সেটা সবাই জানবে না, সেটা সবাই বুঝবেও না। জানি না আমি আমার মনের কথাটা কতটা প্রকাশ করতে পারছি এই ভাবে। আমি মাঝে মধ্যে কথা বলতে বলতে আটকে যাই, কারণ সব ক্ষেত্রে না আমার মাকে খুব মনে পড়ে। আমি ভালোভাবে মাকে কথা বলার সুযোগও পাইনি শেষ মুহূর্তে। ছোঁয়া তো মানে টাচ তো দূরের ব্যাপার, হচ্ছে মাকে একটু হাত দিয়ে ছুঁতে পাবো, অথবা মার পাটাকে একটু ছুঁতে পেতাম, অথবা মাকে একবার হালকা জড়িয়ে ধরতাম, তার সুযোগ আমি পাইনি। বুকটা আজও ব্যথা করে। আমার মাকে নিয়ে অনেক কথা আছে, কিন্তু সেগুলো ছোটো ছোটো ভাবেই বলবো। বেস্ট অফ লাক, সবাই ভালো থাকেন, নিজেদের কাছের মানুষদেরকে ভালো রাখেন, এবং যতটা পারেন নিজের পরিবারে মানুষ সংখ্যা বেশি থাকলে তো খুবই সুবিধা, তবে আমার মতো
কম সংখ্যক থাকলে অনেকটা অসুবিধা, যে আমার মতো যাতে কেউ সময় না কাটায়। সময় কাটাতে হলে পরিবারে মিনিমাম 4-5 জন থাকা উচিত। বেস্ট অফ লাক। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আমার ভালোবাসা এবং আমার প্রণাম সবার কাছে পৌঁছে দিলেন। নমস্কার।